আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা। চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে দেখছেন এক ভাই। সালাম নাকি সালমান, কোনটা নাম আপনার? সালমান আফ্রিদি। কারো নাম পড়ে আমাদের বিরক্ত করবেন না। এক ভাই লিখছেন। ঠিক আছে ভাই, আপনার নামটা আজকে না পড়ি যেহেতু আপনি বিরক্ত হচ্ছেন। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে এর মধ্যে। ভারত প্রসঙ্গ টানবো, আমেরিকার প্রসঙ্গ, ইরান প্রসঙ্গ। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কাউন্ট্রিতে ভয়াবহ আগুন ধরে গেছে। আগুন দেখে মনে হচ্ছে এটা কোনো কৃত্রিম আগুন। এটা কি বলবো, ষড়যন্ত্রমূলক আগুন। আগুনটা কে দিয়েছে? ইরান? না অন্য কেউ। পাশাপাশি ওমান সাগরে আমেরিকার একটি জাহাজ আটক করে ফেলেছে একটা কমান্ডো স্টাইলে আইআরজিসি, ইরানের যে নেভি শাখা আছে সেই নেভি শাখা। পাশাপাশি নরেন্দ্র মোদী আবারও বিতর্কের মুখে পড়ে গেলেন এবং একদিকে তিনি জয় পেলেও বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে একাট্টা হচ্ছে পুরো ভারতের রাজনৈতিক দলগুলো। দর্শক, যারা আমেরিকা ইরানের খবরের জন্য ওয়েট করছেন তাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি প্রথমে ভারতের খবরটা দিয়ে চলে আসছি, যেহেতু আপনারা অনেকে এখনো সংযুক্ত হননি, তাই আমি ভারতের খবরটা দিয়ে আসতে চাই। নরেন্দ্র মোদী নামটি স্মরণে আসলে আমাদের চোখের সামনে ভাসে হিন্দুত্ববাদী একজন রাজনৈতিক দল, যার ব্যাকগ্রাউন্ড বা যার মূল উদ্দেশ্য আরএসএস। এবং এই আরএসএস এর বা গেরুয়া বিজেপি পুরো ভারত কন্ট্রোল করছে এখন। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ভারত স্বাধীন করেছিল সেকুলাররা, হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের লোকেরা। আজ ভারতের ভোটারদের ভোটাধিকারের মাধ্যমে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে ভারতের উল্লেখযোগ্য হিন্দুরা তারা সেকুলার হতে চান না, তারা চান একটা হিন্দুত্ববাদী ভারত। এবং নরেন্দ্র মোদীকে তারাই ভোট দিয়ে বারবার বিজয়ী করছে। অথচ কংগ্রেস, যারা সেকুলার মূলনীতিতে বিশ্বাসী, যারা রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে ভাগ করছেন না বা শাসন করছেন না, সেই কংগ্রেস কিন্তু ক্ষমতার বাইরে। এবং ভারতে কংগ্রেস কোনোভাবেই ফিরে আসতে পারছে না। হ্যাঁ, যদি দুর্নীতির প্রশ্ন টানেন, উপমহাদেশে প্রতিটি দেশই দুর্নীতিতে জর্জরিত। সেটা ভারত বলি, পাকিস্তান বলি, বাংলাদেশ বলি, এখানে যে যত ভালো কথাই বলুক, সফেদ পোশাক পরুক, প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত। তো নরেন্দ্র মোদীর অনেক রকম আগডুম বাগডুম বক্তব্য শুনলে একটি বিষয় বুঝবেন যে নরেন্দ্র মোদী বা বিজেপি সবসময় ধর্মকে প্রাধান্য দেয়। আমি কথাটা এর আগেও বলেছিলাম যে বাংলাদেশে ইসলাম ধর্মের প্রাধান্য কমাতে নরেন্দ্র মোদী চেষ্টা করেন, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের প্রাধান্য বাড়ান। তার মূল নীতিটা হলো ভারত শাসন করবে হিন্দুরা, আর হিন্দুরা এখানের কি বলবো মালিক হবে আর মুসলমানরা হবে কি রিফিউজি। সেই নীতি দিয়ে চলছে। সর্বশেষ পশ্চিমবঙ্গ দখল করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। কারণ কি? তৃণমূল খুব বেশি ভালো বা খারাপ সে বিশ্লেষণে না যায়, কিন্তু তৃণমূলের চেয়েও কি বিজেপি ভালো, এই প্রশ্নটা করাই যায়। এবং বিজেপি জেতার পর পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগানে যা হচ্ছে, মসজিদের ভেতরের দৃশ্যগুলো দেখছি, নামাজের সময় তারা সেখানে মারধর করছে, নামাজি মুসলিমদের বিভিন্ন রকম পুজোর বাদ্যযন্ত্র বাজিয়ে বিরক্ত করছে, নানান রকম চর্চা শুরু হয়ে গেছে। এই দৃশ্যগুলো দেখতে পাবেন। তৃণমূলের পার্টি অফিস নেতাদের উপর মারধর, অপমান, অবদস্থ, জ্বালা অপহরণ নারীদের উপর চলছে। মানে দাঙ্গা হলে যা হয়, ভারতের বিজেপি সেইভাবেই এখন পুরো কি বলবো পশ্চিমবঙ্গকে তার দখলে নিয়ে সেই অরাজকতা চালাচ্ছেন। আচ্ছা, বিজেপির যে ব্যক্তি ক্ষমতায় বসছেন বা মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী, এই ব্যক্তি কিন্তু 5 বছর ছিল তৃণমূলের নেতা। দেখেন, নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার মধ্যে একটা দুর্দান্ত মিল আছে, খুব চমৎকার। এরা দাদা দিদিদের কি মিল, আমি একটু ভিডিও আকারে আপনাদের দেখাবো এখন। শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের সেকেন্ড ম্যান ছিল, নরেন্দ্র মোদী কি বলে মমতা দিদির সেকেন্ড ম্যান ছিল তৃণমূলে, 5 বছর তার সাথে রাজনীতি করেছেন। পরবর্তী তিনি অভিমান করে চলে গেছেন, অনেকে বলে, আসলে বিষয়টা তা না। তিনি তৃণমূলে থাকা অবস্থা, এই যে শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিজেপি থেকে নির্বাচিত, যিনি বারবারই উল্টাপাল্টা কথা বলছেন, আসেন তার একটা বক্তব্য শুনে আসি, তিনি কি টাইপের কথা বলতে পারেন আমরা এক নজর শুনে আসি। শাহজাহানের নাম মুছব, আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব,
হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো মুছবো। ভোটের আগে এই কথাটা বলেছিলেন শুভেন্দু অধিকারী, আর তাতে করে ভারতের হিন্দুরা মানে পশ্চিমবঙ্গে তাকে ভোট দিয়েছেন। কারণ এই উপমহাদেশের ভারতের মতো বিশাল অঞ্চল মোগলরা শাসন করেছে, 1-2 দিন না, শত বছর ধরে। বিশাল ইতিহাস তাদের। পুরো ভারতবর্ষের আজকের যে অবস্থা, উন্নত ভারত বলি বা যত স্মৃতির জায়গা আছে ভারতের, যে আজকে পুরো পৃথিবীতে তার অবস্থান, তার নেপথ্যে ছিল মুসলমানদের অবদান। তো তিনি বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে পুরো মোগলদের সবকিছু মুছবেন, তাদের নাম টাম সব মুছে ফেলবেন। তার বক্তব্যে আপনারা শুনলেন কিভাবে একজন রাজনৈতিক দলের ব্যক্তি মুসলমানদেরকে মানে ধর্মকে বিভক্ত করে এবং জাতিকে বিভক্ত করে। এই বিভক্তির বক্তব্য দিয়ে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। তার মানে হলো পশ্চিমবঙ্গে, আমি যদি একদম সহজ বাক্যে বলি, ভারতবর্ষে নরেন্দ্র মোদী ঠিকই আছে বিভক্তির সুর দিয়েই। তার মানে ভারতের হিন্দুত্ববাদীরা সবসময় মুখে সেকুলার বলুক আর যাই বলুক, বাংলাদেশের ফিফথ কলামের মতো, হাসিনা গ্রুপের মতো বা হাসিনা মদতদাতাদের মতো, তারা কিন্তু আসলে ভেতরে হিন্দুত্ববাদী লালন করে। আসেন তার একটা এই ব্যক্তির একটা দুর্দান্ত চুরির ভিডিও আপনাদের দেখায়। তিনি কিভাবে চুরি করেন দেখেন। अच्छा लाओ लाओ और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था। আমি আপনাদের ভিডিওটা আবার দেখাচ্ছি। এটা হলো বিজেপির একটি ইউটিউব সাইট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, মমতা ব্যানার্জির দলে ছিলেন, তখন প্রকাশ্যে তার একটি মানে কি বলবো করাপশনের ভিডিও ধরা পড়ে ক্যামেরায়, সংবাদ আসে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো তিনি প্রকাশ্যে ঘুষ নিচ্ছিলেন এই শুভেন্দু অধিকারী। তো তাকে এই ভিডিওটি গোপনে ধারণ করে মিডিয়াতে আসে। তারপর আমাদের নরেন্দ্র মোদী কি বলছিলেন, তখন এই লোক ছিল তৃণমূলের মমতার। দেখেন তার বক্তব্যটা শোনেন, পুরোটা আবার শোনেন। 5 लाख रुपीस এই যে এগুলো টাকা নিচ্ছে कैमरा के सामने আবার দেখেন 5 लाख रुपीस 5 लाख रुपीस कैमरा के सामने टीवी कैमरा के सामने নরেন্দ্র মোদী বলছেন ক্যামেরার সামনে, টিভি ক্যামেরার সামনে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘুষ নিচ্ছে, সেটা তিনি তার রাজনৈতিক বক্তব্যে প্রচার করছেন। খেয়াল করেন। कितना लाए हो? अच्छा लाओ लाओ और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था। ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। এখন আপনারা যে ভিডিওটা দেখলেন কি বুঝলেন? শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘুষ নিচ্ছে, নরেন্দ্র মোদী তাকে নিয়ে ভিডিওতে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক বক্তব্য, যে কিভাবে টিভির সামনে তিনি টাকা নিচ্ছেন, কি ভোলা ভালা চেহারা এইভাবে পকেটে ঢুকাচ্ছেন, এবং তার কাজ দেখে মনে হচ্ছে তিনি নিয়মিত এইভাবে চুরি বাটপারি করে থাকেন। কাকে নিয়ে বলছেন নরেন্দ্র মোদী? শুভেন্দু অধিকারীকে নিয়ে। সেই শুভেন্দু অধিকারী এখন কাদের মুখ্যমন্ত্রী, কোন দলের? এই নরেন্দ্র মোদীর। এই নরেন্দ্র মোদী তাকে বিজেপি নেতা বানালেন, তাকে মুখ্যমন্ত্রী বানালেন। দেখেন ইন্টারেস্টিং ব্যাপার কি হয়েছিল। সিবিআই এই শুভেন্দু অধিকারীর বাসায় রেড দেয়, তাকে পাকড়াও করে। বিজেপি তখন তাকে গোপনে বার্তা পাঠায়, তুমি যদি বিজেপির দলে চলে আসো তোমার মামলা ভ্যানিশ হয়ে যাবে। যেহেতু কেন্দ্রীয় সরকার বিজেপি, শুভেন্দু অধিকারী মমতার দল ছেড়ে চলে আসে বিজেপিতে। তিনি ক্লিন ইমেজের হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার উপর থেকে মামলা চলে গেল। তারপর তিনি বিজেপির নেতৃত্বের হাল ধরলেন এবং মমতাকে হারিয়ে এবার তিনি পশ্চিমবঙ্গ বিজয় করলেন। একজন কারাপ্টেড দুর্নীতিবাজ যাকে নিয়ে নরেন্দ্র মোদী কথা বলেছেন, তাকে আবার নরেন্দ্র মোদী দলে ভিড়িয়েছেন। শুধু এটা নয়, আসামে আমরা একটু ধ্রুবর বক্তব্য শুনে আসি। আপনারা চিনেন একজন ভারতের খুব জনপ্রিয় ইউটিউবার, তিনি কি বলছেন এক নজর শুনে আসে।
ईडी सीबीआई ने शुभेंदु अधिकारी पर रेड करी, इन्हें खतरा था कि ये जेल चले जाएंगे तो इन्होंने पार्टी बदल ली, बीजेपी में शामिल हो गए। ईडी सीबीआई ने शुभेंदु अधिकारी पर रेड करी, इन्हें खतरा था कि ये जेल चले जाएंगे तो इन्होंने पार्टी बदल ली, बीजेपी में शामिल हो गए। उसके बाद सारे केसेस को रफा दफा कर दिया गया, बीजेपी ने यूट्यूब चैनल से ये वीडियो डिलीट कर लिया और नरेंद्र मोदी ने अपनी बातों को थूक कर चाट लिया। ओह माय गॉड। बाय द वे, आसाम के चीफ मिनिस्टर हिमंता बिस्वा शर्मा की भी यही कहानी है। पहले वो कांग्रेस में थे, सीबीआई ने उन पर रेड करी, शारदा चिट फंड स्कैम का आरोप लगाया गया। ये आर्टिकल देखो अगस्त 2014 का, और कुछ ही महीने बाद पार्टी बदलकर वो बीजेपी ज्वाइन कर लेते हैं और सारे केसेस भुला। অর্থাৎ নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে জনপ্রিয় নেতাদের দুর্বলতাগুলো খুঁজতেন এবং তাদের বাড়িতে সিবিআই কে পাঠাতেন রেড দিতে। তারপর তারা যখন ধরা পড়ে যেত, কিছু করার থাকতো না, তখন তাদেরকে গোপনে তার দলে ভিড়াতেন। ঠিক আসামের ক্ষেত্রেও একই কাজ করেছেন। এটা কে বলছে? ভারতের একজন জনপ্রিয় ইউটিউবার। দেখেন তারপরে তার বক্তব্য। दिए जाते हैं, पूरे देश में डेमोक्रेसी का मजाक बनाकर रख दिया। मैं तो कहता हूं जितने भी गुंडे क्रिमिनल बदमाश घूम रहे हैं, भाई सब जाके बीजेपी ज्वाइन कर लो, इससे अच्छा मौका नहीं मिलने वाला। अरे दाऊद इब्राहिम भाई, तू भी बीजेपी ज्वाइन कर ले, अंधभक्त तुझे भी अपना नया पापा बना लेंगे। বুঝতে পারছেন? এটা হলো নরেন্দ্র মোদী। এবার আসেন বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, ইউনূস সরকারের বিদায়ের পর যে দলটি ক্ষমতায় আসে, তারপর সারা দেশে বিএনপির অনুমতি নিয়ে আওয়ামী লীগ প্রকাশ্যে চলে আসছে না। কারণটা কি জানেন? 54 বছর ধরে দেশটাকে লুট করেছে কারা? একটি দল না, 3টি দল, যারা নির্বাচিত ভাবে ক্ষমতা ছিলেন, কখনো সেনাবাহিনী সরকার, কখনো অন্তর্বর্তীকালীন সরকার, যারাই আসুক, সবসময় এরা যারা ক্ষমতায় আসে তারা সবসময় রাজনীতিটা করেন। বিএনপি জামায়াতকে নিয়ে যতই আন্দোলন করুন, বিএনপির কিন্তু সবচেয়ে বেশি মায়া আওয়ামী লীগের জন্য। আবার আওয়ামী লীগের মায়া কিন্তু বিএনপির জন্য। কেন জানেন? কারণ এরা একে অপরের পরিপূরক। দিন শেষে এরা একে অপরকে ছাড়া চলতে পারবে না। কারণ আত্মীয়তার বন্ধন শুধু নয়, রাজনৈতিকভাবে এরা প্রত্যেকেই মোটামুটি করাপশনের সাথে জড়িত। হয়তো আওয়ামী লীগ বেশি, বিএনপি একটু কম। দিন শেষে একজন চোর আরেকজনের চোরের ভাষা বোঝে, একজন চোর আরেকজনকে ভবিষ্যতে মাফ করবে। কিন্তু যিনি করাপশন করেন না, অপরাধ করেন না, যিনি ইনসাফ করবেন, তিনি তো চোরদের আর সুযোগ দেবেন না। বাংলাদেশের যারা সৎপন্থী বা যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, যারা লুটপাট করবে না, তাদেরকে কেন আমাদের আমলারা, প্রশাসন, ডিপ স্টেট কেউ চায় না জানেন? কারণ এরা ক্ষমতায় আসলে পুলিশ মাসোহারা পাবে না, এরা ক্ষমতায় আসলে আমলারা হাজার কোটি টাকার মালিক হবে না, এরা ক্ষমতায় আসলে রাষ্ট্রের লুটপাট, টেন্ডারবাজি, দখলদারিতে চলবে না। তাহলে এগুলো চালাতে হলে কি করতে হবে? সবসময় লুটপাটকারীদেরকেই ক্ষমতায় আনতে হবে। তো এই নরেন্দ্র মোদীর রাজনীতিটা এখানেই প্রমাণ হচ্ছে যে একজন শুভেন্দু অধিকারীর মতো কারাপ্টেড লোকের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে তিনি নিজের থুতু আবার নিজে চাটলেন। কিভাবে তাকে আবার সেই দলে আনলেন যাকে নিয়ে নিজে কথা বললেন। চলেন এবার আমি চলে যাচ্ছি আপনাদের ইন্টারন্যাশনাল কিছু খবর, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই ভারতের কিছু খবর দেন, তাই দিলাম। হরমুজ প্রণালীর উপর দিয়ে, মানে হরমুজ প্রণালীর যে বিশাল জলরাশি, তার নিচ দিয়ে প্রায় 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্যাবল গেছে। ইরান নতুন করে আমেরিকাকে আরেকটি বিপদে ফেলতে চাচ্ছে। বলছে যে হরমুজ প্রণালীর নিচে যেই ফাইবার অপটিক ক্যাবলগুলো আছে, ইন্টারনেটের ক্যাবলগুলো আছে, প্রায় 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের। এখন থেকে নিয়মিত ইরানকে এর চার্জ দিতে হবে, কারণ ইরানের ভূখণ্ডে এই ক্যাবলটি গেছে। অর্থাৎ আমেরিকাকে নতুন করে আরেকটি অর্থনৈতিক চাপে ফেলতে চাচ্ছে ইরান। বলছে আমরা আর তোমাদেরকে ছাড় দেব না, এখন থেকে তোমরা আমাদেরকে এই সাবমেরিন ক্যাবল বলি বা ফাইবার অপটিক ক্যাবল বলি বা ইন্টারনেট ক্যাবল বলি, এই ক্যাবলের জন্য আমাদেরকে অর্থ দেবে, আমাদেরকে টোল দিবে, আর তোমাদের ছাড় দেব না। ইরান অনেক ছাড় দিছে, হরমুজ প্রণালী তো টোল দেবেই, এখন থেকে এই তারের ক্যাবলেরও দিবে, কারণ তোমাদের 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের তার এখান থেকে গেছে, আচ্ছা আমরা এটা কেটে দেব। এখন থেকে মেটা, গুগল যারা আছে তাদের উপরও এই চার্জ নাজিল করবে ইরান, এমন একটা আভাস পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি কাউন্টিতে ভয়াবহ আগুন ধরেছে একটি প্লাস্টিক রিসাইক্লিং প্রতিষ্ঠান। এত ভয়াবহ আগুন যেটা টিভির স্ক্রিনে দেখলে বোঝা যায় এই আগুনটা নেপথ্যে কারা। কদিন আগে, অর্থাৎ যুদ্ধবিরতির পরই ইরানের একটি প্লাস্টিক রিসাইক্লিং সেন্টারে আগুন ধরে। খেয়াল করবেন ইরানের ভেতরে, এটা ইরান
চেষ্টা করে নিভিয়ে ফেলে। হঠাৎ করে আমেরিকার ভেতরে এই আগুনটা লাগলো কি করে? এটার দায় কাকে দিবে, কে স্বীকার করবে? সব চুপ। কিন্তু আগুনের ভয়াবহতা বলে দিচ্ছে এটার পেছনে, মানে এটা প্রাকৃতিকভাবে হুট করে লেগে গেছে, বিষয়টা এরকম নয়, এটা লাগানো হয়েছে। এবং যে দৃশ্য দেখলাম, ভয়াবহ ব্যাপার। ম্যাসিভ আকারে আগুন জ্বলছে এবং পুরো অঞ্চলটা আগুনের কি বলবো আওতায় চলে গেছে। এটি হলো হেনরি কাউন্টি, যেটি প্লাস্টিক রিসাইক্লিং সেন্টারের কথা বলছি। এর কদিন আগে আমেরিকাতে আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো তেল রিফাইনারিতে আগুন ধরে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং এটিও মানে কয়েকদিন আগের ঘটনাটি, এটিও আমেরিকাকে অনেক বড় চাপে ফেলে দেয়। আমেরিকার ভেতরে আসলে চলছে এটা কি? এস্টাবলিশমেন্ট অন্য কোনো খেলা খেলছে? কোন উদ্দেশ্য সফল করতে এই কাজগুলো করা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দর্শক, ওমান সাগরে আমেরিকার একটি জাহাজ প্রবেশ করে এবং ইরান সেই জাহাজটিতে কমান্ডো অপারেশন করে মার্কিন জাহাজটিকে দখলে নিয়ে নেয়। কল্পনা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কার, সেখানে ইরানের আইআরজিসি যে নৌবাহিনী, তারা কমান্ডো অপারেশন চালিয়ে বারবাডোসায় সে জাহাজটির দখল নিয়ে নেয়। এবং ইরান বলে যে এই জাহাজটি তার ভূখণ্ডে প্রবেশ করে বড় আক্রমণের পরিকল্পনা তৈরি করছিল এবং রাষ্ট্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছিল। ইরান বলছে এ জাতীয় কোনো শত্রুকে আমরা আর কখনো ছাড় দেব না। ইরান সদা প্রস্তুত, সদা জেগে আছে। আমেরিকার জাহাজকে, আমেরিকার তেলের ট্যাঙ্কারকে ইরান নিজে অভিযান চালিয়ে তার কমান্ডো নামিয়ে দখলে নেয়ার খবর কত ভয়াবহ, কত বড় আকার ধারণ করতে পারে। দ্বিতীয়ত, এবার ইরান ঘোষণা দিয়েছে যদি ইরানের কোনো তেলের জাহাজে, বাণিজ্যিক জাহাজে হামলা হয়, ইরান আমেরিকার গালফ কান্ট্রিতে যে ঘাঁটিগুলো রয়েছে, সামরিক ঘাঁটি, সেখানে লক্ষ্য করে অ্যাটাক করবে। অর্থাৎ এতদিন ইরান যেটা বলতো যে আমাদের জাহাজে আক্রমণ করলে আমরা তোমাদের জাহাজে আক্রমণ করব, এখন ইরান সেখান থেকে আরো কয়েক ধাপ সামনে গিয়ে বলছে যদি হরমুজে বা জলপথে ইরানের কোনো তেলের ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে আমেরিকা হামলা করে, তাহলে ইরানের নেক্সট টার্গেট কোনো জাহাজ হবে না, গালফ কান্ট্রিতে, যেটা আরব রাষ্ট্রের কথা বলছি, তাদের ভেতরে যে মার্কিন ঘাঁটিগুলো আছে, সেনা ঘাঁটি, সেখানে আক্রমণ করা হবে। তার মানে কি, যুদ্ধ আবার লেগে যাচ্ছে, মোটামুটি কনফার্ম। কারণ আমেরিকার ঘাঁটিতে ইরানের আক্রমণ মানে যুদ্ধ লেগে যাওয়া, আর ইরান যেটা বলছে সেটা কিন্তু করছে। এখন আমেরিকা কি করবে? ইরানের কোনো জাহাজে আক্রমণ করবে? যদি করে বসে, তাহলে ইরান তার কথা রাখতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে আক্রমণ করবে। এক বাক্যে বলতে পারি, যুদ্ধ শুরুর আভাস আবারও চলে আসছে। এবং আরেকটি খবর পাওয়া গেছে যে ইরাকের ভেতরে ইসরায়েলের একটি গোপন সামরিক বেজ ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা তৈরি করছে। অর্থাৎ ইসরায়েলি একটি সামরিক বেজ আছে যেটা ইরাকের মধ্যে গোপন রাখা হয়েছে এবং কিছু তথ্যে, গোপন তথ্য লিক হয়ে গেছে, যে তথ্যে জানা গেছে ইরাকের ভেতর থেকে ইসরায়েল গোপনে ইরানের উপর একটি বড় আক্রমণের পরিকল্পনা করছিল। এখন দেখা যাক এই তথ্য ফ্লাশ হওয়ার ফলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, যদিও ইসরায়েল এখনো আক্রমণ করেনি। দর্শক, এরকম আরো দুর্দান্ত খবর পেতে আমাদের চ্যানেলটার সাথে থাকতে পারেন, ওপেন দ্য আইজ। আর ফেসবুকে মাসুম মাহবুব আছে। আর বিশেষ এক্সক্লুসিভ যে ভিডিওগুলো, ভিডিও সহকারে, শুধু আপনারা আমাকে দেখবেন বিষয়টা এরকম না, দুর্দান্ত ডকুমেন্ট, ভিডিও সহকারে, ডকুমেন্টারি স্টাইলে কিছু ভিডিও আমরা প্রেজেন্ট করতে চাই। সেটার জন্য আমাদের ওপেন ভিউ নামের একটি চ্যানেল নতুন করে ক্রিয়েট করা হয়েছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারবেন। আজ রাতে আমরা বিজয় থালাপতিকে নিয়ে একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম আপনাদের দেখাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।